একসময় এক বয়স্ক মিলার ছিল যার ৩ ছেলে ছিল। যখন মিলার মারা গেল, তখন তিনি তার ছেলেদের একটি মিল, গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন। সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে, মাঝখানে গাধা পেয়েছে, এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল। বড় ভাইরা তাকে দেখে হেসেছিল, তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন। মালিক অবাক হয়েছিলেন, তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন। ফালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনের পায়ে বুটগুলি টানল, বস্তার মধ্যে ওট এলে এটি কাঁধের উপরে ফেলে দিল এবং শিকারে গেল। বনে ব্যাগটি খুলে মাটিতে ফেলে দিল এবং নিজেকে ঝোপায় লুকিয়ে রাখল। তাকে আর অপেক্ষা করতে হয়নি। একটি কৌতূহলী খরগোশ বস্তার দিকে ঝাঁকুনি দিয়ে ওটে ওটে উৎসবের জন্য উঠে গেল এবং বিড়ালটি কেবল তার জন্য অপেক্ষা করছিল। সে ঝাঁকুনা থেকে লাফিয়ে বেরিয়ে গেল, ব্যাগটি শক্ত করে কাঁধে তুলেছিল এবং রাজকীয় দুর্গে গেল। সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন। বিড়াল তাকে গভীরভাবে প্রণাম জানালো। খরগোশটি হস্তান্তর করল এবং বলল যে এটি তার মাস্টার মার্কুইস ডি কারাবাসের উপহার। রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন। বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল। পরের দিন তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন। এবার তিনি দুটি চর্বিযুক্ত পার্টরিজ ধরতে সক্ষম হন। রাজা আরও একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন। একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টরিজ এবং খড়ি পড়েছিল, তবে তিনি তার ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি। একবার বিড়াল প্রাসাদে একটি রাজকন্যাকে দেখল। সে খুব সুন্দর ছিল। বিড়াল বুঝতে পেরেছিল যে সে তার মনিবের জন্য এক দুর্দান্ত স্ত্রী হবে, এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন। বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে, এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল। মালিককে দেখে বিড়ালটি বলল যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে। পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামাকাপড় ধরে ঝোপের মধ্যে লুকিয়ে রাখল। এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির। বিড়ালটি লাফিয়ে রাস্তায় উঠল এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বলল, আমাকে বাঁচাও, সাহায্য, মার্কুইস ডি কারাবাস ডুবে যাচ্ছে। এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন। জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো, যেখানে তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন, তখন মিলারের ছেলে খুব ভয় পেয়ে যায়। রাজা তাকে তার সিল্কের পোশাক আনার নির্দেশ দিলেন। মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল, তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি সানন্দে রাজকীয় পোশাকটি পরেছিলেন। রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন, যেখানে সুন্দরী রাজকন্যা বসেছিলেন। মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল, কিন্তু আরও কিছু না করে গাড়িতে উঠল। 1 মিনিট পরে গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত ক্ষেতগুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল। বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা কি ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল, যেখানে কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল। তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্গত, অন্যথায় দুষ্ট নরখাদকগুলি সেগুলি খাবে। বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল, এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি, তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্ভুক্ত। এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল। কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন। নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল। দুটি কুশ দেখে এইরকম হতাশায় সে বিস্মিত হয়েছিল। বিড়াল দৈত্যটিকে জ্বালাতন করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না। বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল। ভয় বিড়ালটির আত্মা তার বুকগুলিতে উকে পড়েছিল, তবে তিনি এটি পরাভূত করে বলেছিলেন যে নরখাদক কখনোই ইঁদুর হিসাবে পরিণত হতে পারে না। ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ইঁদুর উপস্থিত হল, এবং বিড়ালটির কেবল এটির প্রয়োজন ছিল। চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন। এই সময়ে রাজকীয় গাড়ি দুর্গের উঠোনে প্রবেশ করেছিল। গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি মার্কুইস ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন।
করেছিলেন। এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল। রাজা বা মিলারের পুত্র, যিনি ইতিমধ্যে কিছু বুঝতে পারেননি, বিড়াল অতিথিদের টেবিলে নিয়ে গেল। রাতের খাবার শেষে রাজা পুরোপুরি খেতে খেতে বললেন, মার্কুইস সত্যিই খুব যোগ্য ব্যক্তি, তাই তিনি খুশিতে তার মেয়েকে বউয়ের কাছে উপহার দেবেন। রাজকন্যা খুশি ছিল, তরুণ, সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকে। শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন। সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয়। তারা সকলেই সুখী জীবনযাপন করেছিল, বিশেষত বিড়াল, যিনি গর্বের সাথে উঁচু বুটে প্রাসাদটি গতিময় করেছিলেন। ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল। হাতে একগুচ্ছ উপহার ছিল তাদের চাচা। বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল। তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে। মেরি অভিনব পুতুল, খেলনা, খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন। ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল, একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউস কিং। মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন। এটি ছিল নটক্র্যাকার, খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে, তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাচ্চারা এতক্ষণ নিউক্র্যাকারকে প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে। ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল। মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় ফেটে গেল। তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন। মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। দিনটি খুব ব্যস্ত ছিল, তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তারা মাউস ফাস্টমথ ছিল। মেয়েটি চোখ খুলল। বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল। মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয়, বরং সে হ্রাস পেয়েছিল। হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল। মেরি খুব ভীতু হয়ে পালাতে চাইলেন, কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটল। নিউক্র্যাকার তার পায়ে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরল। তারা তৎক্ষণাৎ বইয়ের শেলফে গাছটি উপরে উঠেছিল এবং এটি ফ্রেডজের খেলনাগুলিতে পৌঁছে। চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল। নিউক্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে পড়ে তার পিছনে দৌড়ে গেল। নটক্র্যাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে লড়াই করতে লাগলো। খেলনা এবং ইঁদুরগুলির মধ্যে লড়াই ছিল মারাত্মক, তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউক্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে। মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল। সে তার জুতোটি মাউস কিংয়ের দিকে ছুঁড়ে মারল এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে। মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে, তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউস কিং তাকে খারাপভাবে আহত করেছিলেন। মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরী হাজির। সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউক্র্যাকারকে পুনরুদ্ধার করলেন। তার দণ্ডের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরী সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল। মেরি এবং নটক্র্যাকার একে অপরের দিকে প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি। তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভেল নিয়ে পরী প্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তাকে নাম দিয়ে ডাকেন। চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল, যে তাকে বিভ্রান্তিতে দেখছিল। মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে। মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল, তবে তার মা কেবল মিষ্টি হাসলেন। তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউক্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন। কয়েক বছর পরে তাদের গডফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেডকে দেখতে এসেছিল। ঘরে এন্টার ঢুকতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল। ছেলেটি দুটি ফোঁটা জলের মতো নটক্র্যাকারের মতো লাগছিল। তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন।
কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি।